আসসালামু আলাইকুম ওলি স্যারের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা রেশিও অ্যানালাইসিস বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এর প্রথম ক্লাস করব। এই ক্লাসটা আপনার ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত অনেক বইতে আছে। আপনার ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট বইয়ের শেষ অ্যাকাউন্টিং ফাইনাল ইয়ার যারা আছে তাদের লাস্ট চ্যাপ্টার, এখান থেকে প্রতি বছর একটা অঙ্ক আসে। এরপরে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের খুব কঠিন একটা বই হলো ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট। সেখানে কোন চ্যাপ্টার থেকে যে অঙ্ক আসে সেটা কোনো ঠিক ঠিকানা নাই, কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রশ্ন একটা সবসময় আসে। আর ফিনান্স ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট সেকেন্ড ইয়ারের ফিনান্স যে আছে সেকেন্ড ইয়ারে, এখানেও এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক আসে। অ্যাকাউন্টিং ফার্স্ট ইয়ার ওদেরও একটা প্রশ্ন আসে, যেমন এইবার প্রশ্ন হইলো না পরীক্ষা, প্রশ্ন কিন্তু খুব কঠিন ছিল, কিন্তু এখান থেকে অঙ্ক আসছে একটা। কোন অঙ্কটা আসছে আমি দেখাই। কারণ এখান থেকে সাজেশন থেকে কমন আসে নাই, এখান থেকে কমন আসছে অঙ্কটা, আপনাদেরও আসবে। এই যে এই অঙ্কটা আসছে, হরিজন্টাল অ্যানালাইসিস, ভার্টিক্যাল অ্যানালাইসিস শিডিউল। ভার্টিক্যাল না, এটা পুরাতন শীট দেখা যাচ্ছে, নতুন শীটটা কোথায় গেল? এখানে একটা অঙ্ক আছে, ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুইটাই করতে বলছে, সেই অঙ্কটা আসছে। এত সমস্যা নেই, এখানে আমরা প্রবলেম 1 একটা আমরা অঙ্কটা করবো। স্যার, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের কত নাম্বার চ্যাপ্টার এটা? চ্যাপ্টার 3, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের চ্যাপ্টার 3 অব্লিগেশন মনে হয় নাম, চ্যাপ্টারের নাম। প্রবলেম 1 অব্লিগেশন থেকে অঙ্ক থাকে প্রতি বছর, অন্য চ্যাপ্টার থেকে না থাকুক, থাকুক না থাকে। এখানে প্রবলেম 1 এ বলতেছে কোম্পানি হ্যাজ দ্য ফলোইং কারেন্ট অ্যাসেটস এন্ড লায়াবিলিটি। কোম্পানির কিছু সম্পদ এবং দায় দেওয়া আছে। আমরা লেকচার শিটে দেখতেছি, যাদের কাছে লেকচার শিট আছে ওকে, না থাকলে জুমে যারা ক্লাস করছেন তারা দেখতে পাচ্ছেন। অনেক আগে পোস্টে দিয়ে দিছিলাম লেকচার শিটটা, আজকে ওয়ার্কিং ক্যাপিটাল সম্পূর্ণ বইটাই দিয়ে দিছি। আর এমনি পোস্ট করে দিয়েছিলাম যে ক্লাস আজকে 10টায় হবে এই শিটের উপরে। আচ্ছা, ক্লাস শুরু করে দিলাম। স্যার, একটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন, প্রশ্ন বলেন। গত ক্লাসে একটা ম্যাথ করছিলাম না, যে ব্যালন মেথড আর ক্যাপিটাল রিকভারি মেথড, জি যেটা হাফ ইয়ারলি দিয়ে করছিলাম। জি জি ওটা স্যার, ওই যে রিকভারি মেথডটা স্যার মিলে না স্যার, ওটা ওই যে 6 নাম্বার পর্যন্ত আছে স্যার, এরপরে টাকা তো শেষ হয়ে যায় আর আসি। আচ্ছা, একটু ছবি উঠে দিয়ে আমি দেখবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ক্লাসে আছি তো 10:30। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসে আছি, ক্লাস শেষ হবে 10:30। এরপরে কল দিতে পারেন বা দিনে। হ্যাঁ, ক্লাসে আছি, ক্লাস করাচ্ছি তো, একটু পরে ফোন দেন, 10:30টায় ফোন দেন অথবা কালকে সকাল। ক্লাসে মাঝখানে ফোন ধরতে আগে ধরতাম না, কিন্তু ছাত্ররা পরে এই রাগ করে মেসেঞ্জারে বলে কি স্যার, বা ইয়েতে কমেন্টে বলে কি স্যার ফোন ধরে না, এই সেই। আপনারা আবার ভাবতে পারেন যে স্যার এরপরে ফোন ধরে, কারেন্ট সারাদিনই ফোন আসে। প্রথম বলছে কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও কারেন্ট রেশিওর জন্য সূত্র শীট কিন্তু দিয়েছি আপনাদের, আজকে ইয়ের মাঝে দিয়েছিলাম। কারেন্ট রেশিও এই অধ্যায়ে অনেকগুলা সূত্র আছে, 20টার উপরে সূত্র আছে, 40-50টা আছে দেখবেন, কিন্তু এর মাঝে 10টা খুঁজে দিয়েছি। এই 10টা শিখলেই
সবগুলো আপনি পাবেন। উপরে কারেন্ট অ্যাসেটস, আর নিচে কারেন্ট লাইবিলিটি। এখন কারেন্ট অ্যাসেটস কাকে বলে এটা আমরা জানতে হবে, বেসিক না জানলে আমরা বুঝতে পারবো না। কারেন্ট অ্যাসেটস বলতে বোঝায় হলো যে সম্পদগুলো এক বছরের মধ্যে পরিবর্তন হয়। যেমন ইনভেন্টরি, মজুদ মাল, আপনি কিনছেন 1 লাখ টাকার মাল, কি থাকবো? আপনি এগুলো কি করবেন? বিক্রি করে দিবেন, আবার বিক্রি করবেন, আবার কিনবেন। মজুদ মাল পরিবর্তন হয় বছরে বারবার। নগদ টাকা, এটাও কি বছরে বারবার পরিবর্তন হয়। পরে দেওয়া আছে অ্যাকাউন্ট রিসিভেবল 50,000 টাকা, এটাও বছরে বারবার পরিবর্তন হয়, মানে দেনা দেয়। যে 50,000 টাকা এক লোক পায়, এটা কি আপনার কি সামনে দিয়ে দিতে হবে। তাহলে আমি এখানে ছোট করে একটু লিখে পারি, এটা যারা লাইভ আছে তারা বুঝে। ক্যাশের পরিমাণ দেওয়া আছে 1.5 লাখ টাকা। তারপর দেওয়া আছে অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া আছে 20,000 টাকা। তারপর দেওয়া আছে ইনভেন্টরি, ফার্স্টে দেওয়া আছে ইনভেন্টরি দেওয়া আছে স্যার অ্যাকাউন্ট রিসিভেবল 50,000, ইনভেন্টরি 1.5 লাখ, 20,000 হলো ক্যাশ। ক্যাশ অ্যাকাউন্ট রিসিভেবল স্যার 50,000, ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক ওডি দেওয়া আছে হলো 15,000। অ্যাকাউন্টস পেবল, দেওয়া আছে হলো 40,000। আর প্রিপেইড এক্সপেন্স নামে একটা দেওয়া আছে 10,000। এটা কিন্তু অঙ্কটা অনেকবার বোর্ডে আসছে বিভিন্ন সালে, ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত 8-10 বার আছে, আপনি যদি সব বইতে পাবেন। এটা 1 ক্রোশ স্যালারি, 1 ক্রোশ স্যালারি দেওয়া আছে 20,000। এই তথ্যগুলো দিয়ে প্রথমে বলছে কারেন্ট রেশিও তৈরি করো। কারেন্ট রেশিও যদি প্রশ্ন সহজ হয় তাহলে এরকম প্রশ্ন আসতে পারে। গত বছর প্রশ্ন বেশ কঠিন হয়েছে, এখান থেকে জটিল প্রশ্ন আসছে, এই বছর এই টাইপের প্রশ্ন আসতে পারে। কারেন্ট অ্যাসেট হলো যেগুলো এক বছরে ভাঙানো যায়, যে সম্পদগুলো, এই যে একটা, এই যে একটা, এই যে একটা। আবার নিচে একটা প্রিপেইড এক্সপেন্স, এটাও কারেন্ট অ্যাসেট। কিভাবে? আপনি ধরেন যে বাসায় থাকেন, এই বাসার বাড়িওয়ালাকে আপনি বাড়ি বাড়ি ভাড়া দিয়ে রাখছেন হলো 6 মাসের। আগামী 6 মাস পর্যন্ত আপনার কিন্তু টাকা দিতে হইতেছে না। এটা আপনার জন্য কি একটা সম্পদ, এটা আপনার জন্য একটা বড় সম্পদ। এই যে অ্যাসেটটা, এটাকে বলা হয় প্রিপেইড এক্সপেন্স, এটা আপনার কারেন্ট অ্যাসেটস। আর বাকিগুলো হলো লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি। এই যে একটা ব্যাংক ওভারড্রাফট, মানে ব্যাংকে থেকে ব্যাংক জমা অতিরিক্ত টাকা নিয়ে আসছেন, কিছু টাকা বাড়তি নিয়ে আসছেন, এগুলো কি করতে হবে? 1 বছর মধ্যে দিতে হবে, এই জন্য এটা কারেন্ট লাইবিলিটি। অ্যাকাউন্টস পেবল, পাওনাদার, মানে আপনি মাল বাকিতে মাল কিনে নিয়ে আসছেন, ওই লোককে কিন্তু আপনার টাকা দিতে হবে কিছুদিন পরে। অ্যাকাউন্টস পেবল 40,000 দেওয়া আছে, এটাও আপনার লাইবিলিটি। অ্যাক্রুড স্যালারি, মানে বকেয়া বেতন, কর্মচারীকে বেতন দেন না 20,000 টাকা, এটাকে 1 বছর ফেলায় রাখা যাবে না? দিয়ে দিতে হবে। 1 বছরের কম সময়ে যেসব টাকা পাওয়া যায় বা বিক্রি করে আমরা নগদ বানিয়ে ফেলে, সেগুলো হলো কারেন্ট অ্যাসেটস। যেগুলো 1 বছরের মধ্যে আমাদের টাকা ফেরত দিতে হয়, সেগুলো কারেন্ট লাইবিলিটি। এখন এটা সূত্র হলো উপরে কারেন্ট অ্যাসেটস, নিচে কারেন্ট লাইবিলিটি। কারেন্ট অ্যাসেটস গুলো চারটা নাম লিখে বলবো এখানে, আমি শর্টকাটে শিখাই দিতেছি আপনাদের, আপনারা সম্পূর্ণ লিখবেন। ক্যাশ অ্যাকাউন্ট রিসিভ, প্রিপেইড এক্সপেন্স। এখন আপনি অনেকেই প্রশ্ন করবে, স্যার কারেন্ট অ্যাসেট কি কি, এগুলো একটা লিস্ট দিলে খুব ভালো হতো। এইখানে যে 4টে লিখছি না, ঘুরে ফিরে এই 4টে আসবে পরীক্ষা। লক্ষ লক্ষ কারেন্ট অ্যাসেট আছে, এতগুলো আসে না, 4-5টা আছে। সাপ্লাই, ইনভেন্টরি, ক্যাশ অ্যাকাউন্ট রিসিভেবল, প্রিপেইড এক্সপেন্স। লাইবিলিটি মাঝে যে অ্যাকাউন্টস পেবল থাকবে সবসময়, অ্যাক্রুড স্যালারি, আর কি আছে? ব্যাংক ওভারড্রাফট। মানগুলো বসাই দিয়েছি। ইনভেন্টরি মান হলো 1.5 লক্ষ টাকা, ক্যাশ নগদ টাকা 20,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল 500 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল 50,000 টাকা, প্রিপেইড এক্সপেন্স 10,000 টাকা।
এগুলোর মান নিচে লিখতেছি। অ্যাকাউন্টস পেবল 40, অ্যাক্রস স্যালারি 20 যোগ করলাম। এই কাজগুলো আপনি এখানে না করে হিয়ারে করে নিতে পারেন, যে কারেন্ট এসের সমান সমান এই কথা, এই কথার মান এত, কারেন্ট লাইবিলিটি সমান সমান এই কথা, এটার মান এত। এটা করে নিতে পারেন আপনি, আর আমার মতো করতে পারেন আপনার ইচ্ছা। আমার মতো করলে একটু সময় একটু বাইচে যাবে আর কি। আর এটাতে এটার ভাগ করলাম, উত্তরটা আসতেছে 4.18। কিন্তু রেশিও অ্যানালাইসিস বা ফিনান্সিয়াল স্টেটমেন্টের এই উত্তরটা এভাবে দেওয়া যাবে না, দিতে হবে 4.18:1। অর্থাৎ যেটা উত্তর আসবে এটার সাথে একটা অনুপাত দিতে হবে। অর্থাৎ এটাতে কি বোঝাচ্ছে জানেন, আপনার সম্পদ আছে 4 টাকা 18 পয়সা, সেই তুলনায় দায় আছে 1 টাকা। 1 টাকা দায়ের বিনিময়ে বিপরীতে 4 টাকা 18 পয়সা সম্পদ আছে। কারেন্ট রেশিওতে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে সরাসরি প্রশ্ন এটা কি 35,000 না 95,000? নিজেটা 35,000 না 95,000? স্যার 75,000 মনে হয়। এটা হবে 75,000। 75,000 75,000। 3.06 আসে না? আচ্ছা 3.06 না, এটা কত আসে? আচ্ছা 75,000 আসে। 3.04 3.04। 3.04। আচ্ছা বুঝতে পারছেন তো? কোয়েশ্চেন থাকলে বলেন। ক্যালকুলেশন তো আমি মুখে মুখে করি, ক্যালকুলেটর দিয়ে করি না। হয়ে গেল আমাদের। হ্যাঁ, এরপরে প্রশ্ন তারা বলতেছে 2 নম্বরে অ্যাসিড টেস্ট রেশিও বানায় বের করে দেখো। অ্যাসিড টেস্ট রেশিও যদি আমি করতে চাই, অর্থাৎ এটা বলে লিকুইড রেশিও। লিকুইড রেশিও বা অ্যাসিড টেস্ট মানে তড়িৎ অনুপাত। স্যার একটা প্রশ্ন ছিল। স্যার প্রশ্নটা হইতেছে স্যার, অনুপাত যদি বানাইতে হতে সবসময় কি একই একই দিতে হবে না? পিছনে 1 দিতে হবে সবসময়। সবসময়। জি। আচ্ছা এখন আমাকে অ্যাসিড টেস্ট বা লিকুইড রেশিও করতে বলছে। লিকুইড রেশিও যদি আমি করতে চাই তাহলে সূত্র একই, কারেন্ট অ্যাসেটস থেকে কিছু জিনিস বাদ দিয়ে দিতে হবে, কারেন্ট লাইবিলিটি থেকে কিছু জিনিস বাদ দিতে হবে। কারেন্ট অ্যাসেট থেকে তারা বলতেছে অ্যাসিড টেস্ট রেশিও করো। কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টরি যে আছে এটা বাদ দিতে হবে। আমি ব্যাখ্যা করব। ইনভেন্টরি বাদ দিব, এবং কারেন্ট অ্যাসেট থেকে আমি বাদ দিব হলো প্রিপেড এক্সপেন্স। প্রিপেড এক্সপেন্স নিচে ব্যাংক ওভারড্রাফট। কারণগুলো বলছি। তারা বলছে তড়িৎ অনুপাত মানে এখন টাকা দরকার, এখনই আপনার কত টাকা পরিশোধ করার ক্ষমতা আছে এটার একটা আমরা যাচাই করতে চাই। সেক্ষেত্রে আপনি সবকিছুকে এখন নগদে রূপান্তর করতে পারছেন। দেখেন নগদ টাকা চাইলে নগদে রূপান্তর হয়ে যাবে। অ্যাকাউন্ট রিসিভ করতে যাই হাতে বেড়ে ভাই আমার খুব সমস্যা, টাকা দিয়ে দেন, সে দিয়ে দিবে, বইয়ের বাসায় দিয়ে দিবে। ইনভেন্টরি চাইলে বেচতে পারবেন না 1.5 লাখ টাকা দিয়ে। আপনি যদি বেচতে পারতেন দোকানের মাল প্রতিদিন কোটি কোটি টাকার মাল বিক্রি করতেন, সব দোকানের মাল বেচে ফেলতেন। ইনভেন্টরি কি চাইলেই তরল বানানো যায় না, মজুদ মালগুলোকে ইচ্ছা করলে নগদে রূপান্তর করা সম্ভব না। মজুদ মালটা দেখা যায় কি যদি দোকান বন্ধ করে দেন এই মজুদ মাল কিন্তু কম দামে বেঁচে আসতো, এই জন্য এটা লিকুইড হবে না। প্রিপেইড এক্সপেন্স অনেক বইতে এটাকে লিকুইড ধরে, কেউ ধরে না, কিন্তু এটা লিকুইড হয় না। যেমন আপনি বাড়ি ভাড়াইছেন 2 মাসের, বাড়িওয়ালায় যায় বলেন ভাই যা নগদ টাকা দিয়ে দেন আমাকে, বাড়ি তো আর ছাড়তে পারবেন না আপনি, সামনে মাসে আবার দিব না আপনারে টাকা, আমার কিছু টাকা দেন, আপনি বাড়ি ভাড়া যে দিছিলাম অ্যাডভান্স এগুলো কিছু ফেরত দেন, দিবে না। এটা লজ্জা চাওয়াই যাবে না যে আমার ব্যবসার কাজের দরকার, এখন আপনাকে আমাকে দিয়ে দেন। প্রিপেড যে এক্সপেন্স গুলো, যেমন আপনি এই কি বলে কর্মচারী বেতন দিচ্ছেন 1 মাসের অতিরিক্ত,
এখন যাই যে বলেন কর্মচারী আমার আজকে দোকানের টাকা পরিশোধ করতে হইব, তোমার যে বেতন দিছিলাম এই টাকাটা ফেরত দাও, এটা সম্ভব না, চাওয়াটা লজ্জাজনক। যাই হোক, এই দুইটা জিনিস লিকুইডে হবে না, এসিড টেস্টে হবে না, এই জন্য কারেন্ট এসেস থেকে এই দুইটা বাদ দিতে হবে। কারেন্ট লাইবিলিটি এইগুলো কিন্তু যে কোনো সময় আইসা টাকা চাইতে পারে। অ্যাকাউন্টস পেবল যে লোক আছে পাওনাদার আইসা বললো ভাই আমার খুব দরকার টাকা দেন, টাকা দিতে আমি বাধ্য। যার একর স্যালারি বেতন বকে আছে, সে 1 মাস চাকরি করছে, বলবে স্যার আমি আর চাকরি করবো না, আজকে টাকা দেন আমি যাইতেছি, আমার দিতে বাধ্য না। এই জন্য এইগুলা কারেন্ট লাইবিলিটি হলো। কিন্তু ব্যাংক ওভারড্রাফট কারেন্ট লাইবিলিটি না, কারণ ব্যাংক কিন্তু একটা মেয়াদ দেয় যে আপনার কতদিন পরে টাকা দিতে হবে, ইনস্ট্যান্ট আইসা চাইবে না ব্যাংক কখন টাকা, তাহলে কারেন্ট লাইবিলিটি ব্যাংক ওভারড্রাফট বাদ দিতে হবে। কারেন্ট অ্যাসেটস কত আইছিল ভুলে গেছি, আপনাদের কাছে খাতা লেখা আছে না, বলেন একজন কারেন্ট অ্যাসেটস কত ছিল? স্যার 2,30,000। 2,30,000 আর কারেন্ট লাইবিলিটি আসছিল 75,000। 75,000। বাদ গুলো আপনারা করে ফেলান। ইনভেন্টরি বাদ দিয়ে দেন 1.5 লাখ, আর প্রিপেড বাদ দিয়ে দেন হলো 10,000। ব্যাংক ওভারড্রাফট নিচে মান আছে 15,000, এখানে হবে 60,000 টাকা। এটা হবে হলো 70,000। ভাগ দেন, 60 দিয়ে 70 ভাগ দিলে 7/6, 7/6 1.16 অনুপাত 1 হয়ে গেল, আমাদের লিকুইড রেশিও হয়ে গেল। এরপর আমরা চলে যাচ্ছি ইনভেন্টরি টার্নওভার রেশিও। ইনভেন্টরি টার্নওভার রেশিও, এখানে ইনভেন্টরি টার্নওভার রেশিও করতে গেলে কি করতে হবে, সূত্রের যে শীট আছে সেখানে কিন্তু আমি লিখে দিছি। আজকের ক্লাস হচ্ছে বেসিক ক্লাস, অনেকেই এই ম্যাক্সিমাম স্টুডেন্টরা এটা পারেন, কিন্তু এই ক্লাসগুলা যদি না করা হয় তাহলে কিন্তু আপনি পরবর্তী ক্লাসগুলো করতে পারবেন না, আর পরবর্তী অঙ্কগুলো করতে পারবেন না। যারা দুর্বল স্টুডেন্ট তারা বুঝবে না। কস্ট অফ গুডস সোল্ড, আর নিচে হবে অ্যাভারেজ ইনভেন্টরি। সাধারণত অঙ্কে এগুলো দেওয়া থাকে না, দেওয়া থাকতে পারে, কিন্তু কি দেওয়া আছে নিচে একটু দেখি খুঁজে, এখানে একটু পড়ে দেখি কি বলেছে। স্যার আগের অঙ্কে একটা প্রশ্ন ছিল স্যার। স্যার আগের প্রশ্নটা হলো যে, হ্যাঁ স্যার, কারেন্ট অ্যাসেট থেকে স্যার আমরা ইনভেন্টরি প্রিপেড এগুলো বাদ দিচ্ছি, তো স্যার সাধারণত আমরা ক্যাশ আর অ্যাকাউন্ট রিসিভেবল নিলে তো চলতেছে, তাহলে তো এত ঝামেলা করার দরকার নেই, নাকি নিতে হবে, হ্যাঁ নিয়ে হ্যাঁ, দেখাইতে হবে? সুন্দর কথা বলছেন। হ্যাঁ সুন্দর কথা বলছেন, তখন আপনার লিখে নিতে হবে সূত্রটা উপর, লিকুইড অ্যাসেট বাই লিকুইড লাইবিলিটি। লিকুইড অ্যাসেট সমান সমান যেটি আসছিল ক্যাশ অ্যাকাউন্ট রিসিভেবল, এগুলো লিখে করবেন। আপনি যেটা বলছেন এগুলো করলে হবে, 100% হবে। চলে যাচ্ছি ইনভেন্টরি টার্নওভার রেশিও। এটা করতে গেলে উপরে কস্ট অফ গুডস সোল্ড আর একটা সূত্র শিখিয়ে দিতেছি। যে কোনো টার্নওভারের কথা বলে, যদি এটার মধ্যে বলছে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও, উপরে যাই হোক না কেন নিচে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল হবে। যদি এখানে বলে অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার রেশিও, উপরে যাই হোক না কেন নিচে এভারেজ অ্যাকাউন্টস পেয়েবল হবে। ইনভেন্টরি টার্নওভার বলতে থেকে নিচে ইনভেন্টরি, এভারেজ ইনভেন্টরি দিচ্ছি। অ্যাকাউন্ট রিসিভেবল বললে নিচে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল লিখবো, উপরে কি লিখবো, উপরে লিখবো সেলস, কারণ অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে সম্পর্ক বিক্রয়ের। অ্যাকাউন্টস পেয়েবল যদি বলে তাহলে লিখবো উপরে পারচেজ। এখন এখানে বলছে সেলস, সেলস আছে 8 লাখ, নতুন একটা তথ্য, সেলস দেওয়া আছে নিচে 8 লক্ষ। পারচেজ দেওয়া আছে অঙ্কে, পারচেজ দেওয়া আছে 4,50,000। এখন
এভারেজ ইনভেন্টরি বলতে বোঝায় যদি প্রশ্নে দুইটা করে ইনভেন্টরি দেওয়া থাকে তাহলে দুইটাই যোগ করবো, দুইটা ভাগ করবো, এভারেজ গড় হয়ে গেল। এখানে এভারেজ না একটাই দেওয়া আছে। যেমন আমরা যদি শীটের প্রবলেম 3-এ যাই, প্রবলেম 3 না নিচে প্রবলেম 4-এ দেখেন সবকিছু দুইটা করে ইনভেন্টরি দুইটা করে অ্যাকাউন্ট রিসিভেবল দুইটা করে, তখন সেক্ষেত্রে দুইটা যোগ করে দুইটা ভাগ করবো। কিন্তু এখানে 1 নম্বর প্রবলেমে দেওয়া আছে একটাই, সেক্ষেত্রে আর এভারেজ করার সুযোগ নেই। আমরা শুধু ইনভেন্টরির মানটাই বসাই দিলাম। ইনভেন্টরি শুধু মান করেছে 1,50,000 টাকা। এখন কস্ট অফ গুডস সোল্ড কই পাবো? কস্ট অফ গুডস সোল্ড বের করার সূত্রটা একটু লিখে দিলেন। সেলস প্লাস এন্ডিং ইনভেন্টরি মাইনাস প্রোডাকশন বা পারচেজ। কস্ট অফ গুডস সোল্ড বের হয় কিভাবে এটা একটু দেখি। সেলস থেকে ওপেনিং বাদ দেই, পারচেজ বাদ দেই, এন্ডিং যোগ করি। কস্ট অফ গুডস সোল্ড বের করতে আমরা কি সেলস থেকে ওপেনিং এবং পারচেজ বাদ দেই, এন্ডিংটা যোগ করি, তারপরে এই অংশটার নাম হলো কস্ট অফ গুডস সোল্ড। সরি, কস্ট অফ গুডস সোল্ড হলো, স্যার হ্যাঁ বলুন, কস্ট অফ গুডস সোল্ড বের স্যার করতে হলো, হ্যাঁ বলেন। তো স্যার ই হবে না, ওপেনিং ইনভেন্টরি যোগ পারচেজ মাইনাস ওপেনিং এন্ডিং যোগ ইনভেন্টরি পারচেজ বিয়োগ এন্ডিং, ওইটার সেল থেকে আর প্রফিট থাকলে ওইটা হবে। হ্যাঁ তা তো না স্যার, ডাইরেক্ট এক্সপেন্স। আচ্ছা, এখন যদি সেল হবে যখন প্রফিট দেওয়া যাবে, এখানে প্রফিট নাই, ওকে, সো সেলস দিতে হবে না। ওপেনিং যোগ পারচেজ মাইনাস এন্ডিং, কস্ট অফ গুডস সোল্ড বের করার সূত্র ওপেনিং যোগ পারচেজ মাইনাস এন্ডিং। আর যদি প্রফিট দেওয়া থাকে তাহলে সেলস বের করব। তাহলে এখানে এভারেজ ইনভেন্টরি আছে 1.5 লাখ, ওপেনিং ইনভেন্টরি প্রশ্নে দেওয়া নাই। ইনভেন্টরি ওপেনিং বলতে কিছু নাই, এই যে ইনভেন্টরিটা দেওয়া আছে প্রশ্নে দেখতেছি, এই যে এখানে এই ইনভেন্টরি হলো এন্ডিং ইনভেন্টরি, বছর শেষে, এখানে যা আছে সব বছর শেষে। তাহলে পারচেজ দেওয়া আছে হলো আমাদের 4,50,000, আর এন্ডিং ইনভেন্টরি দেওয়া আছে, এই যে ইনভেন্টরি দেওয়া আছে এখানে যে 1.5 লাখ টাকা। তাহলে এখানে 3 লাখ, 3 লাখ 1.5 লাখ ভাগ করলে 2 টাইমস। আমরা মনে রাখবো টার্ন ওভারের উত্তর টাইমস দিয়ে হবে, কারেন্ট রেশিও যেরকম অনুপাত দিয়ে হয়েছে, টার্ন ওভারের উত্তর টাইমস দিয়ে হবে। তারপরে আমরা চলে যাচ্ছি এরপরের প্রশ্নে, বলতেছে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। সূত্র আগে শিখে ফেলছি, যে কোন টার্নওভার বললে, যেমন এখানে যদি অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার বলে, নিচে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, উপরে কস্ট অফ গুডস সোল্ডের শব্দটার বদলি অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে সব সম্পর্ক হলো সেলস, ক্রেডিট সেলস বা সেলস। সেলসের মান দেওয়া আছে 8 লাখ, অ্যাকাউন্ট রিসিভেবলের মান দেওয়া আছে 50,000, 16 টাইমস। অর্থ হলো 16 বারে 8 লাখ টাকা বিক্রি করতে 16 বার আমার বিক্রি করতে হয়। টোটাল সারা বছর 8 লাখ টাকা যে বেচতেছি, যে 16 বার কমপক্ষে বিক্রি করতে হয়েছে। এরপরে আমরা 16 বার টাকা আদায় করছি। এরপরে অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার কথা বলা হয়েছে। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার করতে গেলে সেলস তো লেখা যাবে না এখানে,
পারচেস লিখতে হবে, ক্রেডিট পারচেস। এখন পারচেস প্রশ্নে দেওয়া আছে 4,50,000। অ্যাকাউন্টস পেয়েবল প্রশ্নে দেওয়া আছে। তাহলে টার্নওভার দেওয়া থাকলে আমাদের আনসারটা টাইম দিতে হবে, এটা আমরা শিখলাম। 11.25 হয়ে গেল আমাদের অঙ্ক। আজকে আমরা সূত্রগুলোর সম্বন্ধে একটু জ্ঞান পাইলাম। নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করব 2, 3 দুইটা করে ফেলতে। আজকে তাহলে এই পর্যন্ত থাকলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। স্যার স্যার জি বলেন। লেকচার শিটটা এই যে এই চ্যাপ্টারের লেকচার শিটে লেকচার মেসেঞ্জারে যোগাযোগ করেন জীবনে।